যারাই অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানিয়ে আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের 12তম ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা ইয়ার কোয়েশ্চন কমপ্লিট করব। আজকের লেকচারের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, সর্বপ্রথম আলোচনা করব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যা সমূহ আলোচনা করো, যে প্রশ্নটি 2017 এবং 2015 সালে এসেছিল। এরপরে আলোচনা করব বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো, এই প্রশ্নটিও 2015 সালে এসেছে। এবং সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় সাফল্যের সত্তা বলে আলোচনা করো, এই প্রশ্নটি 2014 সালের পার্ট সিতে এসেছিল। তিনটা প্রশ্নই পার্ট সির। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যা সমূহ কি কি। যে প্রশ্নটি পার্ট সিতে 2017 এবং 2015 সালে এসেছিল। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যার মধ্যে সর্বপ্রথম সমস্যা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সবসময় নারীকে অধস্তন এবং পুরুষকে প্রাধান্য বিস্তারকারী হিসেবে দেখতে চায়। পুরুষ প্রধান সমাজ ব্যবস্থা নারীকে আত্মিক এবং মানসিকভাবে পুরুষের উপর নির্ভরশীল করে রাখে। নারীদের স্থান পর্যায়ে অংশগ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পুরুষদের মন মানসিকতা, ধ্যান ধারণা সবসময় নারীদেরকে একটা নির্দিষ্ট আবদ্ধের মধ্যে বন্দি রাখার মন মানসিকতা থাকার কারণে এবং সবসময় প্রাধান্য বিস্তার করার মন মানসিকতার কারণে নারীরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনীতিতে অংশগ্রহণ করতে তারা পারে না। দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে পারিবারিক কারণ। বাংলাদেশের গ্রামীণ সমাজের অধিকাংশ নারী বিবাহের পর সাংসারিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। তাছাড়া কর্মজীবী মহিলাদের অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক দায়িত্ব পালন করতে হয়, অর্থাৎ পারিবারিক কারণেও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীরা অংশগ্রহণ করতে পারে না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আগে পড়েছি যে স্থানীয় রাজনৈতিক ব্যবস্থার সাথে যদি সম্পৃক্ত হতে হয় তাকে রাজনৈতিক ব্যবস্থায় সময় দিতে হবে, তার দক্ষতা, শিক্ষকতা অর্থাৎ শিক্ষার হার, পড়ালেখা সবকিছু, নেতৃত্ব দক্ষতা সবকিছু থাকতে হবে। আর নারীরা বিবাহের পরে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে প্রচলিত প্রথার ভিত্তিতে। সেটি হচ্ছে যে নারীরা নির্দিষ্ট বয়সের পরে তাদের বিবাহের মাধ্যমে তারা সাংসারিক কাজ পরিচালনা করবেন এবং কিছু সংখ্যক যারা কর্মজীবী আছেন তারা কর্মজীবীর অর্থাৎ চাকরির পাশাপাশি পরিবারের কাজ গোছাতে হয়, অর্থাৎ পরিবারের কাজও তাদেরকে করতে হয়, যার কারণে অফিসিয়াল কাজ এবং পরিবারের কাজ দুইটা সমন্বয় করতে গিয়ে তারা আর স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে চিন্তা করা কিংবা রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক নেতৃত্ব প্রদান করা নিয়ে তারা চিন্তা করতে পারে না। 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক কারণ। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে নারীকে অর্থের জন্য পুরুষের উপর নির্ভরশীল হতে হয়, কিন্তু রাজনীতিতে যে বিশালত্ব খরচ তা অনেক মহিলারই থাকে না। অর্থাৎ আমরা দেখি যে এখনো পর্যন্ত প্রায়, যদিও বা বর্তমান সময়ে কমে এসেছে, পুরুষ সমাজের উপর নির্ভর করে থাকতে হয় নারীদেরকে। তাদের কোনো খরচ প্রয়োজন হলে পুরুষদের উপর নির্ভরশীল হতে হয়, যার কারণে দেখা যাচ্ছে নারীরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, যার কারণে রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে যে পরিমাণ অর্থের প্রয়োজন তাদের ওই অর্থ না থাকার কারণেও তারা স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে না। পেশি শক্তির প্রভাব। আমরা বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় দেখি যার যত বেশি পরিমাণ শক্তি, সামর্থ্য, ক্ষমতা আছে সে রাজনৈতিক ব্যবস্থায় টিকে থাকতে পারে। ফলে দেখা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তির প্রভাব লক্ষণীয় হওয়ার কারণে এখানে মেধার পরিবর্তে বিত্তশালীরা পেশি শক্তির ব্যবহার করছে। পেশি শক্তির অভাবে অনেক নারী স্থানীয় সরকার ব্যবস্থায় অংশগ্রহণ থেকে বিরত থাকছে। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে যত বেশি পরিমাণ মারামারি করতে পারে, যার যত বেশি পরিমাণ ক্ষমতা, শক্তিশালী, সেই রাজনীতিতে বিদ্যমান থাকেন। ফলে দেখা যাচ্ছে নারীরা পুরুষদের সাথে রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতায় লড়তে গিয়ে তাদের পেশি শক্তির অভাবে তারা
স্থানীয় সরকার ব্যবস্থা থেকে পিছিয়ে আসছে। কারণ নারীদের মেধা থাকলেও তাদের পেশি শক্তিশালী না হওয়ার কারণে তারা রাজনৈতিক ব্যবস্থায় টিকে থাকতে পারছে না। ফলে নিজেদের নিরাপত্তার জন্য রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা সরে আসছে। শিক্ষার অভাব। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী হলেও শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ খুবই সামান্য। এ প্রসঙ্গে কুদরতি খোদা শিক্ষা কমিশনের রিপোর্টে বলা হয়েছে, শিক্ষার অভাবে অধিকাংশ নারী কুসংস্কারচ্ছন্ন ও অজ্ঞতাকে পাথেয় করে সংসার জীবন নির্বাহ করে। যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যদিও বা বর্তমান সময়ে নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু তথাপিও গ্রাম পর্যায়ে, গ্রাম অঞ্চলে, শহরাঞ্চলে সম্ভবত শিক্ষার হারটা বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে আমরা দেখি যে ইন্টার কিংবা এসএসসি পাস করার সাথে সাথে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এবং গ্রাম অঞ্চলে মানুষের যে একটা ধ্যান ধারণা, চিন্তাধারা যে নারীরা পড়ালেখা করে কি করবে, তারা বিয়ের পরে পারিবারিক জীবন, সাংসারিক জীবনই ব্যস্ত হয়ে থাকবে, তাদের এটাই সীমাবদ্ধ। এই ধরনের চিন্তাধারার কারণে নারীদেরকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয় না। কিন্তু বর্তমান সময়ে এটার পরিবর্তন হয়েছে। আমরা বর্তমান সময়ে পুলিশ প্রশাসন হতে শুরু করে বিসিএস ক্যাডার হতে শুরু করে বিভিন্ন পর্যায়ে নারীদের অবদান আমরা লক্ষ্য করছি। ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় যেটা বলা হয়েছে, এটা পুরো বাংলাদেশ নয়, স্থানীয় সরকার ব্যবস্থায় গ্রাম অঞ্চলের মধ্যে নারীদেরকে শিক্ষার হার কম থাকার কারণে স্থানীয় সরকার ব্যবস্থায় তারা অংশগ্রহণ করতে পারে না। ফলে তাদেরকে কম পড়ালেখা করিয়ে তাদেরকে সাংসারিক জীবনের সাথে অভ্যস্ত করার জন্য চেষ্টা চালানো হয়। নিরাপত্তার অভাব। বর্তমান সময়ে বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের মধ্যে নারীরা ঘরে এবং বাইরে কোনোটাতেই নিরাপদ নয়। তারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। ফলে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নারীরা স্থানীয় সরকার ব্যবস্থা থেকে পিছিয়ে আসছে। তারপর হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণেও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীরা অংশগ্রহণ করছে না। ধর্মীয় কারণের মধ্যে বলা হচ্ছে, বাংলাদেশে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের বড় বাধা ধর্মীয় কারণ। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় পুরুষতান্ত্রিকতা, পরস্পর মৃত্যু ভয় ব্যবস্থায় নারীকে বসে রাখতে অপকৌশল হিসেবে ধর্মকে ব্যবহার করছে। বর্তমানে বিভিন্ন রাষ্ট্রে উন্নয়নশীল দেশগুলোতে ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করা রাখা হচ্ছে। অথচ যে কোনো ধর্মেই, ইসলাম ধর্মেও নারীদেরকে ঘরের মধ্যে বন্দী রাখার কোনো বিধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কারণ ইসলামের মধ্যেও বলা হয়েছে যে তোমরা শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন দেশেও যাও। এটা কোনো নির্দিষ্ট পুরুষদেরকে বলে নাই কিংবা নির্দিষ্ট মহিলাদেরকে বলে নাই, সকল মানব জাতিকে বলেছিলেন। তাহলে সেই দিকটাকে চিন্তা করলে ধর্মীয় ব্যবস্থার কোনো বাধা নিষেধ নাই। ধর্মীয় বাধা নিষেধ বলতে নারীদেরকে পর্দা মেনে তারা বাইরে কার্যক্রম পরিচালনা করতে পারবে, তবে পর্দাটা পালন করতে হবে। তাহলে এই বিষয়টাকে ভুল ব্যাখ্যা প্রদান করে বিভিন্ন গোষ্ঠী নারীদেরকে আটকে রাখার প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ধর্মকে পুঁজি করে তারা নিজেদের আধিপত্য বিস্তার করছে, পুরুষতান্ত্রিকতা প্রতিষ্ঠা করছে এবং ধর্মকে অপব্যবহারে লিপ্ত করছে। এরপর হচ্ছে অনীহা। রক্ষণশীল সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে ওঠার কারণে বাংলাদেশের নারী সমাজ রাজনীতিতে সম্পৃক্ত হতে চায় না। অর্থাৎ নারীরা একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে, পারিবারিক শৃঙ্খলার মধ্যে থাকতে থাকতে তাদের মধ্যে তাদের মেধার ব্যবহার, তাদের মধ্যে যে একটা সৃজনশীলতা আছে সেই অবস্থান থেকে তারা সরে আসতে পারে না। তারা তাদের মধ্যে যে একটা সৃজনশীলতা আছে সেই জিনিসটা তারা ভুলে যায়। আমরা দেখি যে আমার পরিবারের মধ্যে আমার কোনো বোন কিংবা কোনো আত্মীয় স্বজনের মহিলা কেউ চাকরি করে না। এখন আমি যদি ভালো রেজাল্ট করি, ভালো ফলাফল করি, কিংবা আমার যদি মেধা থাকে, সৃজনশীলতার প্রকাশ হয়, তাও কিন্তু আমি চাইলেই আমি বাইরের জগতের সাথে, প্রযুক্তির সাথে আমি সম্পর্ক করতে পারছি না। আমার যে সৃজনশীলতা সেটা প্রকাশ করতে পারছি না। কেন? কারণ আমার পরিবারের মধ্যে কখনো আমার কোনো বোন বিসিএস ক্যাডার হয় নাই, প্রশাসনে কাজ করে নাই, চাকরি করে নাই, অফিস করে নাই। এই ধরনের ধ্যান ধারণার কারণে মহিলাদের মধ্যে পড়ালেখা করলেও অনেকেই আছে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও রান্না বান্নার কাজে যুক্ত। এটার কারণ হচ্ছে একটা পারিবারিক কাঠামোর মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে বড় হওয়ার কারণে তাদের মধ্যে চাকরির বিষয়ে অনীহার সৃষ্টি হয়েছে। ফলে দেখা যাচ্ছে চাকরির পাশাপাশিও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নারীদেরকে সমাজ ব্যবস্থার মধ্যে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে, যার কারণে নারীদের এই স্থানীয় সরকার ব্যবস্থায় কিংবা চাকরির ক্ষেত্রে অনীহা সৃষ্টি হয়। প্রচার মাধ্যমের ভূমিকা। বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোকে
নারীকে পণ্য হিসেবে প্রচার করেন। অর্থাৎ আমরা যেটা দেখি যে বর্তমান সময়ে অত্যন্ত খুব একটা খারাপ কাজ। প্রত্যেকটা কিছুতে আমরা দেখি যে বিজ্ঞাপন বলো, যেকোনো বিষয়ে নারীদেরকে সম্পৃক্ত করানো হয়। কিন্তু যে বিষয়টি দাঁড় করায় এখনো পর্যন্ত, যদিও বা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, রাষ্ট্রীয় ব্যবস্থার উদ্যোগে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এই বিষয়ের ব্যাপারে। কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে দেখি নারীদেরকে সামনে নিয়ে এসে বিজ্ঞাপন প্রচার করা হয়, যেটি ধর্মকে দোহাই দিয়ে নারীদেরকে ঘরের মধ্যে আটকে আটকে রাখা হচ্ছে, কিন্তু আবার বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে প্রচার করা হচ্ছে। তাহলে এইসব বিষয়ের কারণেও দেখা যাচ্ছে যে কি, যে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, ফলে তারা এই প্রচার মাধ্যমের ভয়ে তারা রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরে যাচ্ছে। সর্বশেষ যে পয়েন্ট, সেটি হচ্ছে নারীর মনোভাব। বাংলাদেশের নারীরা মনে করে তারা জন্মগত এবং প্রকৃতিগতভাবেই দুর্বল। নারীর বিকাশে নারী বড় বাধা এবং তারা নিজেদেরকে পুরুষের তুলনায় স্বল্প শক্তি সম্পন্ন এবং পশ্চাৎপদ মনে করেন। একটি বিষয় হচ্ছে মূল্যবোধ, আর একটা হচ্ছে নিজের মনোভাব। তুমি যখন তোমার মূল্যবোধ মেনে চলে, যখন যার যতটুক সম্মান তাকে যদি সম্মান দিয়ে চলো, তাহলে তোমার দুর্বলতা বলতে কোনো কিছু নাই এখানে। দুর্বল আর সবল বলতে কোনো শক্তিকে বোঝানো হয়নি এখানে। প্রত্যেকটা নারী তার নিজেকে দুর্বল মনে করে এবং কম মেধা সম্পন্ন মনে করেন। এটি হচ্ছে সম্পূর্ণ একটি ভুল ধারণা। আমাদের প্রত্যেকটা মানুষকে, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা মেধা দিয়ে পাঠিয়েছেন। যে ব্যক্তি যত বেশি তার মেধাকে কাজে লাগাবে, যে ব্যক্তি যত বেশি তার মেধাকে বিকাশ করার জন্য তথ্য সরবরাহ করবে, গবেষণা করবে, তার মেধা তত বেশি উন্নত হবে। আমরা অনেকেই বলতে শুনি যে আমার মেধা নাই, আমাকে দিয়ে হবে না। সম্পূর্ণ একটি ভুল ধারণা। আসলে আমার মেধা আছে, কিন্তু আমি চর্চা করছি না, আরেকজন চর্চা করছে, সে কারণে তার মেধা বিকশিত হচ্ছে। আমি চর্চা করছি না, সে কারণে আমার মেধাটা বিকশিত হচ্ছে না। সে কারণে নারী পুরুষের মধ্যে মেধাগত দিক দিয়ে কোনো পিছিয়ে থাকার কোনো বিষয় নয়। তবে নারীরা জন্মগতভাবে নিজেদেরকে দুর্বল মনে করে, যার কারণে নারীদের প্রথম বাধাই হয়ে থাকে নিজেরাই। এসব কারণেই মূলত স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের সমস্যার সৃষ্টি হয়। পরিশেষে বলা যায়, নারীর মুক্তির লক্ষ্যে ব্যাপক ভিত্তিতে নারীর রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের ভাষায়, আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে। অর্থাৎ নারী পুরুষ সমন্বয় হয়ে যদি সমাজের উন্নয়নে কাজ না করে, তাহলে সমাজ কখনোই প্রতিষ্ঠিত হবে না। দ্বিতীয় যে প্রশ্নটি, বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো, যেটি 2015 সালে এসেছিল পার্ট সিতে। প্রাসঙ্গিকতায় আমরা লিখব, বাংলাদেশের স্থানীয় সরকার স্থানীয় সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা পালন করে, কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাংলাদেশের স্থানীয় জনগণ এখন আর ভূমিকা রাখতে পারছে না। 2009 সালের স্থানীয় সরকার আইনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপর ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার যারা আছেন, তারা আর স্থানীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। একটি এলাকায় সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সংসদ সদস্যদের প্রয়োজন হয়, উপজেলা নির্বাহী অফিসারের প্রয়োজন হয় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রয়োজন হয়। বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানার আগে সিদ্ধান্ত গ্রহণ কি সে বিষয়ে আমরা একটু করে ধারণা অর্জন করব। কোনো বিষয়ে পরিকল্পনা স্থির করাই সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে একটি নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে স্বার্থকে সর্বাধিক করার লক্ষ্যে কতিপয় বিকল্প বাছাই করা হয় এবং এসব বিকল্পের মধ্য থেকে সাধারণত উত্তম বিকল্পটিকে বাস্তবায়নের জন্য নির্বাচিত করা হয়। অর্থাৎ অনেকগুলো বিকল্প ব্যবস্থা একটা কাজ পরিচালনা করার আগে আমরা অনেকজন অনেক ধরনের পরিকল্পনা পেশ করবে। ওই প্রকল্প থেকে, ওই পরিকল্পনা থেকে যেটি উত্তম পরিকল্পনা সেটিকে গ্রহণ করব, সেটাই হচ্ছে যে সিদ্ধান্ত। দুইজন মনীষীর সংজ্ঞা আমরা জানবো। রবার্ট টেনেনব্যাম এর মতে সিদ্ধান্ত গ্রহণ করতে দুই বা ততোধিক গ্রুপের আচরণের মধ্য হতে এক বা একাধিক আচরণের সম্মান নির্বাচন করাকে বোঝায়। আর রিচার্ড স্নাইডার একটি সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণ একটি সামাজিক প্রক্রিয়া যা সিদ্ধান্তের জন্য একটা সমস্যা নির্ধারণ করে এবং কতিপয় বিকল্পের জন্ম দেয়। এইসব বিকল্প থেকে একটি নির্দিষ্ট বিকল্প বাস্তবায়নের জন্য বাছাই করা হয়। অর্থাৎ একটা সমস্যা থেকে ওই সমস্যা সমাধান করার জন্য
অসংখ্য পরিকল্পনা জমা হয়। ওই অসংখ্য পরিকল্পনা থেকে যেটি সর্বোত্তম সেটিকেই আমরা গ্রহণ করব, বাছাই করব। এটাকেই বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো কি কি? ১ নম্বরে বলা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই এলাকার মাননীয় জাতীয় সংসদকেই পরামর্শক হিসেবে স্থান দেওয়া হয়েছে, যার সারমর্ম হচ্ছে সংসদ সদস্য কর্তৃক সবকিছু নিয়ন্ত্রিত হবে। এমত অবস্থায় স্থানীয় সরকার তার নিজের জন্য কল্যাণকর কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার হারায়। স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ নিজের এলাকার জন্য নিজের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে গেলে বাধার সৃষ্টি হয়। কারণ ২০০৯ সালের আইন অনুযায়ী কোনো এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সংসদ সদস্যদের দ্বারা। সংসদ সদস্য দ্বারা নিয়ন্ত্রিত হয় স্থানীয় সরকার ব্যবস্থা। ফলে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার ব্যবস্থায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা নিজেরা কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে না। ২ নাম্বার হচ্ছেন স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রয়েছে চূড়ান্ত মতানৈক্য। স্থানীয় পরিষদ প্রশাসন নিয়ন্ত্রিত হয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, আবার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পর্যায়ে কে প্রধান হিসেবে কাজ করেন তা বলা দুরূহ ব্যাপার। অর্থাৎ বলা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরেকটি সমস্যা সৃষ্টি হয়, সেটি হচ্ছে একটি হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, আরেকটা হচ্ছে উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার। একজন হচ্ছে প্রশাসনিক প্রধান, আরেকজন হচ্ছে রাজনৈতিক প্রধান। স্থানীয় সরকার ব্যবস্থায় নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রশাসনিক নিয়ন্ত্রণের ক্ষমতা উপজেলা নির্বাহী অফিসারের। উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সরকার ব্যবস্থায় সমস্ত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করে থাকেন। কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে অর্থ বরাদ্দের বিষয় আছে, এই অর্থ বরাদ্দ নির্ণয় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। ফলে অর্থনৈতিক দিক দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান থাকেন, প্রশাসনিক দিক দিয়ে উপজেলা নির্বাহী অফিসার থাকেন। ফলে দেখা যাচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, কে প্রধান হিসেবে ভূমিকা পালন করবে। ফলে দেখা যাচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন কাঠামো ব্যাহত হয়ে থাকে। তারপরে হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দগণ মতামত প্রদান করেছেন যে তাদের কাজকর্মে স্থানীয় সংসদ সদস্যগণ সঠিকভাবে সহযোগিতা করে না। সংসদ সদস্যগণ তাদের কাজে বাধার সৃষ্টি করে। সংসদ সদস্যরা মূল দায়িত্ব পালন না করে স্থানীয় সরকারের কাজে বাধা দেয়। আইনগতভাবে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় সংসদ পরামর্শ দেওয়ার কথা, সহযোগিতা করার কথা থাকলেও প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে এই জাতীয় সংসদ সদস্য এমপি কাজে বাধা প্রদান করেন। কিভাবে? এলাকার উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যখন পরিকল্পনা গ্রহণ করা হয় তখন বিভিন্নভাবে তারা দীর্ঘসূত্রতা সৃষ্টি করে, লাল ফিতা দৌরাত্ম্য সৃষ্টি করে এবং বিভিন্ন অর্থের মাধ্যমে পরিকল্পনার বাস্তবায়নের দীর্ঘায়িত করে তারা ইউনিয়ন পরিষদের কাজের বাধা প্রদান করে। একটা পরিকল্পনা যখন দীর্ঘ সময় আলোচনা চলতে থাকে তখন ওই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া সম্ভবপর হয় না। কারণ দীর্ঘ সময় একটি পরিকল্পনা আলোচনা করতে করতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, ফলে দেখা যাচ্ছে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। তারপরে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের অন্যতম উৎস কর নির্ধারণ, কিন্তু এই ব্যাপারে সংসদ সদস্যরা অযথা প্রাধান্য বিস্তার করে। শুধু কর নয়, সকল কাজে সংসদ সদস্য হস্তক্ষেপ করেন বলে অনেক চেয়ারম্যানের মন্তব্য করেন। তারা যে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সংসদ সদস্যগণ এই স্থানীয় সরকারের সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে ইউনিয়ন পরিষদের কর নির্ধারণের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অগ্রাধিকার প্রাধান্য রয়েছে, কিন্তু দেখা যায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর নির্ধারণ, কর সংযোজন, কর বৃদ্ধি এসব বিষয়গুলোতে জাতীয় সংসদ সদস্যরা অযথা প্রাধান্য হস্তক্ষেপ করে থাকে, নিজেদের আধিপত্য বিস্তার করে থাকে। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ যখন কোনো পরিকল্পনা প্রজেক্ট বাস্তবায়নে কাজ করে সেখানেও বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বাধা প্রদান করে সংসদ সদস্য কাজের বিঘ্ন ঘটে। এরপরে সর্বশেষ হচ্ছেন বর্তমান সংসদ সদস্যরা স্থানীয় সরকার ব্যবস্থার সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণের বাসনা পোষণ করে। সংসদ সদস্যগণ একটি এলাকা থেকে নির্বাচিত হলেও তারা জাতীয় সংসদের সম্মানিত সদস্য।
জাতীয় ভিত্তিক সমস্যা নিয়ে আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ। কিন্তু সংসদ সদস্যগণ স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে স্থানীয় সরকারের উন্নয়ন হবে না। অর্থাৎ বলা হচ্ছে যে বর্তমান সংসদ ব্যবস্থায় বিভিন্ন কাজের মধ্যে সংসদ সদস্যরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে এবং তাদের মাধ্যমেই সকল ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। যেহেতু তারা জাতীয় সংসদের সম্মানিত সদস্য, তাদের মাধ্যমেই মূলত রাষ্ট্রের আইন প্রণয়ন, বাস্তবায়ন, বাজেট প্রণয়ন, বিভিন্ন কাজ পরিচালনা হয়ে থাকে। সে কারণে স্থানীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা অগ্রগণ্য। পরিশেষে আমরা বলতে পারি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কোনরূপ পরিবর্তন আশা করলে সবার আগে অবশ্যই স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংসদ সদস্যদের সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। সুতরাং স্থানীয় সরকারকে স্বাধীনভাবে কার্য পরিচালনা করতে দিতে হবে এবং সুষ্ঠুভাবে প্রশাসনিক কার্যকরী চালনার জন্য কেন্দ্রীয় সরকারকে সব রকমের সাহায্য সহযোগিতা করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংসদ সদস্যদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এই সংসদ সদস্যদেরকে দেওয়ার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে স্থানীয় সরকার ব্যবস্থার কোনো কিছুর উন্নয়ন করতে হলে, এলাকার অবকাঠামোগত উন্নয়ন করতে হলে অবশ্যই স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের প্রাধান্য রোধ করে স্থানীয় সরকার ব্যবস্থার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ আরো অন্যান্য কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করলেই তাহলে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন সাধন হয়ে থাকে। সর্বশেষ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সাফল্যের শর্তাবলীগুলো কি কি? একটি অর্থনৈতিক পরিকল্পনা সাফল্য হওয়ার পিছনে কি কি ভূমিকা রয়েছে? প্রাসঙ্গিকতায় আমরা লিখব, অর্থনৈতিক পরিকল্পনার উৎকর্ষ ও সাফল্য নির্ভর করে প্রয়োজনীয় উপাত্ত, কার্যকরী সংগঠন ও উপকরণাদির পর্যাপ্ত যোগানের উপর। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা সাফল্যের হার খুব কম হওয়ায় উন্নয়নের গতি অত্যন্ত মন্থর। অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে না পারলে পরিকল্পনা সফল বাস্তবায়ন করা আশা করা যায় না। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে সমস্যা রয়েছে ওই সমস্যাগুলো যতদিন পর্যন্ত সমাধান করা যাবে না, মানুষের মাথাপিছু আয় যতদিন পর্যন্ত উন্নত করা যাবে না, ততদিন পর্যন্ত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এরপরে আমরা অর্থনৈতিক পরিকল্পনা সাফল্যের শর্তাবলী জানার আগে অর্থনৈতিক পরিকল্পনা কি সে বিষয়ে একটু জেনে নিব। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি অর্থনৈতিক পরিকল্পনা হলো অর্থনৈতিক উন্নয়ন সাধনের সুনির্ধারিত উপায়। সীমিত সম্পদকে অর্থনীতির বিভিন্ন খাতে কাম্যভাবে বন্টন ও আয় বৃদ্ধির জন্য পরিকল্পনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদকে সুষ্ঠুভাবে প্রয়োগ করার মাধ্যমে, সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমেই এই অর্থনৈতিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনাবিহীনভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে ওই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভবপর হবে না। তারপরে বলা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনার একটি সঠিক সংজ্ঞা নির্ধারণের জন্য বিভিন্ন অর্থনীতিবিদ কর্তৃক প্রদত্ত অর্থনৈতিক পরিকল্পনার সংজ্ঞা বিবেচনা করা প্রয়োজন। অর্থনীতিবিদ ডিকেনসন বলেন, সামাজিক অর্থব্যবস্থার ব্যাপক জরিপের ভিত্তিতে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদিত করতে হবে এবং কাদের মধ্যে তা বণ্টিত হবে, এইসব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত কোন নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। সুতরাং একটি নির্দিষ্ট সময়ে কোন অর্থনৈতিক অগ্রাধিকার নির্বাচনমূলক কতগুলো আর্থসামাজিক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দেশে প্রাপ্ত সকল সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে যে কর্মসূচি গ্রহণ করা হয় তাই অর্থনৈতিক পরিকল্পনা। অর্থাৎ আমার দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে ওই প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে জনগণের কি চাহিদা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাহিদাটা, ওই চাহিদাটা আগে বাস্তবায়ন করার জন্য কি করা হচ্ছে, এই অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সাফল্যের শর্তাবলীগুলো কি কি। 1 নাম্বার সাফল্যের শর্ত হচ্ছে যে পরিকল্পনামুখী শিক্ষা। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘকালীন ব্যবস্থা হিসেবে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষিত জনসাধারণের নৈতিক মান উন্নয়নের ফলে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। অর্থাৎ যখন পরিকল্পনামুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন হবে তখন
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে দক্ষ সৎ প্রশাসক শ্রেণী এবং সুশৃঙ্খল কৌশলী কর্মী বাহিনী সৃষ্টি হবে এই পরিকল্পনা শিক্ষার মাধ্যমে। শিক্ষিত জনসাধারণের নৈতিক মান উন্নয়নের ফলে অর্থনৈতিক পরিকল্পনা জনসমর্থন বৃদ্ধি পাবে। অর্থাৎ পরিকল্পনামুখী শিক্ষা, শিক্ষা ব্যবস্থাটাকে এই অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়ন করার আগে পরিকল্পনামুখী শিক্ষা অর্জন করতে হবে, অর্থাৎ সৃজনশীল কৌশলগত শিক্ষা। আমি গত ক্লাসগুলোতেও বলেছি, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মানুষ অর্থনৈতিক পরিকল্পনায় ভূমিকা রাখতে পারে, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি শিক্ষা ব্যবস্থার সাথে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার কোনো আমরা মিল পাই না। আবার প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আমরা যেসব বিষয় নিয়ে পড়ালেখা করি সেটা উচ্চতর ডিগ্রি যখন অর্জন করতে যাই তখন তাদের সাথে কোনো মিল, কোনো সামঞ্জস্য পাওয়া যায় না। আবার আমরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর ডিগ্রি যখন শেষ করি, যখন নিয়োগ পরীক্ষায় যাই তখন দেখা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে নিয়োগ পরীক্ষার সাথে কোনো সামঞ্জস্য পাওয়া যায় না। ফলে দেখা যাচ্ছে কোনো একটি দেশের উন্নয়নের জন্য যে পরিমাণ যে শিক্ষা পরিকল্পনামুখী শিক্ষা দরকার, যুগের সাথে তাল মিলিয়ে যুগের সাথে যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা প্রচলন করা, এই ব্যবস্থাটা যতদিন পর্যন্ত করা যাবে না ততদিন পর্যন্ত অর্থনৈতিক পরিকল্পনা সাফল্য অর্জন করা সম্ভব হবে না। এটাকে বলা হচ্ছে পরিকল্পনামুখী শিক্ষা। তথ্য নির্ভর পরিকল্পনা। বাংলাদেশের সঠিক ও তথ্য নির্ভর পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন সম্ভব। সঠিক তথ্যভিত্তিক প্রণীত পরিকল্পনা বাস্তবায়ন অনেক সহজ ও নিশ্চিত হয়। এবারে এই ব্যাপারে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অধিকতর কার্যকর ভূমিকা পালন করবে। একটা অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে হলে পরিসংখ্যান, তথ্য পরিসংখ্যানের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি কিরকম? বলা হচ্ছে এখানে এই পরিকল্পনাটা তথ্য নির্ভর পরিকল্পনার ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ যারা পরিসংখ্যান কার্য পরিচালনা করেন তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গত ক্লাসও বলেছি যে দেখা যায় যে কি পরিসংখ্যান, জনসংখ্যা পরিসংখ্যান, বাংলাদেশের জনসংখ্যা কত, এই যে একটা জরিপ পরিচালনা করা হয়, এটা দেখা যাচ্ছে যে এক জায়গায় বসে সে নির্দিষ্ট একটা সংখ্যা বসায় দিচ্ছে। ফলে আমরা দেখতে পাই সরকারি হিসাব এবং বেসরকারি হিসাবের মধ্যে অনেক ডিস্টেন্স থেকে যায়। এই যে সঠিক হিসাবটা না আসার কারণে আমরা বুঝতে পারি না আমাদের জনসংখ্যা কতটুকু আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ কতটুকু আছে, এই প্রাকৃতিক সম্পদের মাধ্যমে আমরা কিভাবে জনগণের চাহিদা মিটাবো, এই বিষয়ে আমরা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে হিমশিম খেতে হয়। আবার আমাদের দেশে কৃষি নির্ভর কতজন, চাকরিজীবী কতজন, ধনী কতজন, মধ্যবিত্ত কতজন, নিম্ন শ্রেণী কতজন, এইসব বিষয়গুলো সঠিক তথ্য উপাত্ত না থাকার কারণে আমরা অর্থনৈতিক সিদ্ধান্ত, অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। সে কারণে বলা হচ্ছে তথ্য নির্ভর পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা সাফল্যের পিছনে অগ্রণী ভূমিকা পালন করে। তারপর হচ্ছে সুষ্ঠু রাজনৈতিক কার্যকলাপ। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা সফলতার জন্য জনগণের উপর নির্ভরশীল সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ স্থির করা প্রয়োজন। তাছাড়া গৃহীত পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য সুষ্ঠু রাজনৈতিক কার্যকলাপ নিশ্চিত করা দরকার। অর্থাৎ এই অর্থনৈতিক পরিকল্পনা সাফল্য করতে গেলেও রাজনৈতিক ব্যবস্থাকে দরকার। কারণ মানুষ যখন রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে, রাজনৈতিক ব্যবস্থা যখন স্থিতিশীল থাকে, শৃঙ্খলার মধ্যে থাকে, তখন মানুষ ব্যাপক হারে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আর মানুষ যখন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তখন রাষ্ট্রের অবস্থান সম্পর্কে, রাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অবগত হয়। ফলে যখন রাষ্ট্রের বিষয়ে যখন অবগত হয় মানুষ, তখন অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রের অবকাঠামোগত যে উন্নয়নের একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেটা মানুষ সচেতন হয়, জানতে পারে, ফলে নিজেও সচেতন হয়, ফলে মানুষের সহযোগিতা নিয়ে এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভবপর হয়ে থাকে। সে কারণে সুষ্ঠু রাজনৈতিক কার্যকলাপও অর্থনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থসামাজিক উন্নয়ন। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা সফলতার জন্য পরিকল্পনা সমূহ এমনভাবে প্রণীত করা উচিত যাতে সমাজের সকল শ্রেণীর মানুষ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হয়। মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন না হলে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে একটা রাষ্ট্রের তহবিল অত্যন্ত শক্তিশালী হতে হয়। আর একটা রাষ্ট্রের তহবিল তখনই শক্তিশালী হবে যখন জনগণের আর্থসামাজিক, রাজনৈতিক এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। মানুষ যখন ব্যাপক পরিমাণ অর্থ ইনকাম করবে তখন মানুষ অধিক পরিমাণে কি করবে? সরকারের বিভিন্ন কাজে অর্থ বরাদ্দ দিয়ে থাকবে, কর দিয়ে থাকবে, ট্যাক্স দিয়ে থাকবে। মানুষের অর্থ ইনকাম যখন বৃদ্ধি পাবে তখন সরকারের ট্যাক্সের পরিমাণও বৃদ্ধি করতে পারবে। ফলে ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করে যখন
অর্থ তহবিল শক্তিশালী হবে, তখন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভবপর হবে। সে কারণে বলা হচ্ছে যে অর্থনৈতিক পরিকল্পনা এমনভাবে নিতে হবে যাতে শুধুমাত্র উচ্চ মর্যাদার ব্যক্তিদেরকে গণনা না করে সকল পর্যায়ের মানুষকে বিবেচনা করেই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যাতে এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হলে সর্বশ্রেণীর মানুষ যাতে উপকৃত হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে প্রশাসন ও পরিকল্পকদের মধ্যে সুসম্পর্ক স্থাপন। কিছু ব্যক্তি পরিকল্পনা প্রণয়ন করেন, আবার কিছু ব্যক্তি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করেন। যারা পরিকল্পনা প্রণয়ন করেন তারা শুধু পরিকল্পনা ঠিক করেন, আর প্রশাসক শ্রেণী এই পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা পালন করে। যদি প্রশাসক শ্রেণীর সাথে পরিকল্পকদের মধ্যে একটা সুসম্পর্ক না থাকে, তাহলে এক পক্ষ পরিকল্পনা গ্রহণ করবেন, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য যে কর্মীর প্রয়োজন, ওই কর্মী প্রশাসক না থাকার কারণে দেখা যাচ্ছে ওই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। ফলে দেখা যাচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা সাফল্য হতে হলে প্রশাসক এবং পরিকল্পকদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হবে। অভ্যন্তরীণ সম্পদের যথাযথ জরিপ। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার একটি বড় ত্রুটি হলো সম্পদের অপেক্ষা। সম্পদের পরিমাণ ও ভিত্তি কেবল অর্থের মাধ্যমে না হয়, প্রাকৃতিকভাবেও নির্ধারিত হলে পরিকল্পনা সফল হবে। অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ, আমার দেশের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ সম্পদ আছে, আমরা শুধুমাত্র সম্পদ বলতে শুধু অর্থ তহবিলকে না বুঝিয়ে আমার দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কিরকম আছে সে বিষয়েও আমাদেরকে কি করতে হবে, ধারণা অর্জন করতে হবে। যদি আমার কাছে অর্থনৈতিক পরিকল্পনা এবং সাথে সাথে অর্থনৈতিক অর্থের হিসাব এবং প্রাকৃতিক সম্পদের হিসাব একসাথে যদি না থাকে, তাহলে দেখা যাবে কি আমি সঠিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো না। সে কারণে অর্থনৈতিক সফলতার জন্য, সঠিক পরিকল্পনা গ্রহণ করার জন্য আমাদেরকে অর্থের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের হিসাবও রাখতে হবে। এরপরে হচ্ছে দেশীয় সম্পদের ব্যবহার। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা সফলতার জন্য দেশীয় সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে। এই জন্য প্রয়োজন সঠিকভাবে অগ্রাধিকার নির্ণয় এবং প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক সতর্কতা। অর্থাৎ দেশীয় সম্পদের ব্যবহার, আমার দেশের মধ্যে যে সম্পদ রয়েছে এই সম্পদের যথাযথ ব্যবহারের জন্য প্রশাসককে কি থাকতে হবে, সজাগ থাকতে হবে। এমন কোনো পণ্য বাইরে থেকে আমদানি করা যাবে না যে পণ্যটা আমদানি করলে আমার দেশীয় যে সম্পদ রয়েছে ওই সম্পদের বিনষ্ট হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে যখন প্রশাসক সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন, এবং যখন বাইরের পণ্যের চেয়ে নিজ দেশের দেশীয় পণ্যকে যখন অগ্রাধিকার প্রদান করবে তখন বাস্তবায়নটা সম্ভব হবে। তারপর বলা হচ্ছে পরিকল্পনার সামাজিক ভিত্তি। অর্থনৈতিক পরিকল্পনার সামাজিক ভিত্তির অভাবে বাংলাদেশের অতীত পরিকল্পনা সমূহ ত্রুটিপূর্ণ, দুর্বল ছিল। সুতরাং ভবিষ্যৎ পরিকল্পনার সাথে দেশের বিশাল জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার সংযোগ রক্ষার ব্যবস্থা করা উচিত। অর্থাৎ পরিকল্পনার সামাজিক ভিত্তি বলতে বুঝিয়েছে এখানে অতীতে আমরা যতগুলো বাজেট প্রণয়ন এবং যতগুলো অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সবগুলো শিল্পপতিদেরকে, অর্থাৎ শিল্পকেন্দ্রিক, অর্থাৎ শিল্পপতিদেরকে নিয়েই মূলত অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। অর্থাৎ উচ্চ পর্যায়ে উচ্চবিত্ত যারা আছেন তাদেরকে কেন্দ্র করেই সকল অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল। সেই জন্য বলা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সামাজিক ভিত্তিক লাগবে, অর্থাৎ সকল শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করে সকল মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই অর্থনৈতিক পরিকল্পনা কি করতে হবে, প্রণয়ন করতে হবে। যথাযথ ব্যয়। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার প্রকল্প ব্যয় বিশুদ্ধ নয় বলে এতে বিকৃতি বিদ্যমান। অতিরিক্ত লোক নিয়োগ, অসম চুক্তি, তত্ত্বাবধানের ত্রুটি, বাস্তবায়নের সময় দীর্ঘতা ইত্যাদির কারণে যাতে দেশের প্রকল্প ব্যয় স্থিত না হয় তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আমরা দেখি যে একটা কাজের জন্য যে পরিমাণ কর্মী দরকার তার চেয়ে অধিক পরিমাণ কর্মী নিয়োগের মাধ্যমে অর্থ অপচয় হয়। আবার দেখা যায় যে কি একটা কাজ পরিচালনা করতে গেলে যে পরিমাণ অর্থ দরকার তার চেয়ে দ্বিগুণ তিনগুণ অর্থ বরাদ্দ বাজেট প্রণয়ন করে ওই টাকাগুলো দেখা যাচ্ছে মানুষের মধ্যে দুর্নীতির মাধ্যমে বিভিন্নভাবে ভাগাভাগি করে তারা আত্মসাৎ করে। ফলে বলা হচ্ছে যদি অর্থনৈতিক পরিকল্পনা সাফল্য হতে হয় তাহলে এই ধরনের অতিরিক্ত লোক নিয়োগ, অসম চুক্তি এবং তত্ত্বাবধান ব্যবস্থাপনা এসব বিষয়গুলো কি করতে হবে, সচেতন হতে হবে, তাহলে অর্থনৈতিক সাফল্য সফলতা সম্ভব। তারপরে হচ্ছে যে সর্বশেষ পয়েন্ট, দক্ষ জনবল নিয়োগ। বাংলাদেশের বাজার অর্থনীতি প্রসারের ফলে বেসরকারি খাতের প্রাধান্য বাড়ছে। সুতরাং অর্থনৈতিক পরিকল্পনার অন্তর্গত বেসরকারি খাতের উন্নয়ন
ও প্রসারের জন্য বিনিয়োগের পথে সকল বাধা ও জটিলতা দূর করা দরকার। অর্থাৎ বলা হচ্ছে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমেই এই অর্থনৈতিক সাফল্য কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক সময় দেখি যে স্বজনপ্রীতির মাধ্যমে জ্যেষ্ঠতার ভিত্তিতে অদক্ষ কর্মীকে কি দেওয়া হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। ফলে দেখা যাচ্ছে যে কি, যে দক্ষ জনবল না থাকার কারণে দেখা যাচ্ছে যে এই অর্থনৈতিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ যে উদ্দেশ্য, যে লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করেছিল, ওই পরিকল্পনাটা বাস্তবায়ন হচ্ছে না দক্ষ জনবল না থাকার কারণে। সে কারণে বলা হচ্ছে যে অর্থনৈতিক পরিকল্পনা সাফল্য পেতে হলে দক্ষ জনবল অবশ্যই দরকার। তাহলে আমরা পরিশেষে বলতে পারি এটাই, যে অর্থনৈতিক পরিকল্পনা আপনা আপনি বাস্তবায়িত হয় না, পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনাকে সফল করতে হলে একে উন্নয়নের ব্যক্তি স্বার্থের বাইরে সামাজিক প্রক্রিয়া বিনষ্ট করতে হবে। অর্থাৎ শ্রেণী সংঘাতের স্থলে শ্রেণী সমন্বয় পথকে প্রশস্ত করতে হবে। এভাবে করে অর্থাৎ নিজেদের মধ্যে সংঘর্ষ, দলাদলি না করে আমরা সকলেই সমন্বয় হয়ে যখন কাজ পরিচালনা করব, তখনই দেশের উন্নয়ন সাধিত হবে, অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন হবে। তাহলে আমরা ৩টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে। সর্বপ্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যা সমূহ কি কি। ২ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা সাফল্যের শর্তাবলী আলোচনা করো। এই ৩টা প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের পার্ট বি তে ১৬টা এবং পার্ট সি তে ১৬টা, টোটাল ৩২টা প্রশ্নের ইয়ার কোয়েশ্চেনের সলিউশন আমাদের ক্লাস সমাপ্ত হয়েছে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।